সুপ্রভাত বন্ধুরা, আমি দীপ আবার হাজির আপনাদের কাছে এক নতুন স্থানের মানুষ ভ্রমণ করাবো বলে। জানেন কি শ্রী শ্রী রামকৃষ্ণদেব কোথায় চিরকল্পতরু হয়েছিলেন? কোথায় সেই স্থান যেখানে যীশু খ্রিস্টের দিব্য আলো তার শরীরে লীন হয়েছিল? সকলের অগোচরে থাকা সেই দিব্য স্থানের সন্ধান দেবো আজ। ভিডিওটা শেষ অবধি দেখুন, জানতে পারবেন এমন সব অজানা তথ্য যে আপনি শিহরিত হবেন। বন্ধুরা, কোথায় সেই দিব্যস্থান, কখন যাবেন, কিভাবেই বা যাবেন, কিভাবেই বা সেই দিব্যস্থানের ভোগ প্রসাদ পাবেন, সব জানাবো। শুধু স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যে কথা সব সময় বলি, যদি ভালো লাগে শেয়ার করবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট জানাবেন। আর কিরম লাগলো সেটা কমেন্ট বক্সে লিখুন। এই হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন, আর তার ডান দিকে দেখুন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। এই স্টেশনে নেমে সামনে পার্কিং লটকে ডান দিকে রেখে আপনারা এগিয়ে চলুন বাস রাস্তার দিকে। টোটো অটোর জট ছাড়িয়ে বাস রাস্তায় এসে এই ডান দিকে হচ্ছে আদ্যাপীঠ যাবার রাস্তা, আর বাঁ দিকে হলো দক্ষিণেশ্বর মন্দির যাবার রাস্তা। সেই রাস্তার অনতিবিলম্বেই পেয়ে যাবেন স্কাই ওয়াকের এন্ট্রি। এসক্যালেটর বা সিঁড়ি বেয়ে উঠে পড়ুন স্কাই ওয়াকে। এও এক বিরল অভিজ্ঞতা, এত সুন্দর স্কাই ওয়াক যে আপনি নিজেই অভিভূত হয়ে যাবেন। দেখুন বন্ধুরা, বয়স্কদের জন্য এখানে লিফট ফেসিলিটিও আছে। এই লিফটকে ডান দিকে রেখে আপনারা ধীর পদক্ষেপে এগিয়ে চলুন স্কাই ওয়াক দিয়ে। এই স্কাই ওয়াক দিয়ে হাঁটার অভিজ্ঞতাও আপনার স্মৃতিপটে চিরকালের জন্য লেখা হয়ে থাকবে। স্কাই ওয়াকে যেতে যেতে দেখতে পাবেন অগণিত পূজা কেনার ডালার দোকান, আচারের দোকান। বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি কথা দিচ্ছি সব প্রশ্নের উত্তর আপনারা পাবেন। তাও যদি কিছু অজানা থাকে আমাকে কমেন্ট বক্সে প্লিজ লিখুন, আমি ঠিক তার উত্তর আপনাদেরকে যথাসময়ে দিয়ে দেব। স্কাই ওয়াক পেরিয়ে এসক্যালেটর দিয়ে নেমে আসুন দক্ষিণেশ্বরের প্রধান প্রবেশদ্বারের কাছে। আর বাঁদিকের রাস্তাটি যেটা দিয়ে ফেরিঘাটের দিকে যাওয়া হয়, সেই রাস্তা দিয়ে কয়েক পা হাঁটলেই পেয়ে যাবেন এই দিব্যস্থানের প্রবেশদ্বার। বন্ধুরা, এই হলো শ্রী রামকৃষ্ণ মহামণ্ডলের মেন এন্ট্রেন্স। ভেতরে পদার্পণ করলেই দেখতে পাবেন এক ঐতিহ্যশালী পুরনো মন্দির, যা রামকৃষ্ণদেব ও স্বামীজির স্মৃতি বিজড়িত। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করবেন, আর বেল নোটিফিকেশনটা পুশ করে দেবেন যাতে ভবিষ্যতের আপলোডেড ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আর কি বন্ধুরা, একটা লাইক দেবেন আর শেয়ার করবেন প্রিয়জনদের মধ্যে, যাতে আমার এই চ্যানেলটি এগিয়ে যেতে পারে। এইটুকু সমর্থনই আমি আপনাদের থেকে এক্সপেক্ট করি। আর মন্দিরে প্রবেশ করলেই বন্ধুরা আপনারা উপলব্ধি করবেন ঠাকুরের দিব্য সান্নিধ্য। মন একদম শান্ত হয়ে যাবে। নিরিবিলি এই পরিবেশে আপনার মন হয়ে যাবে একেবারে নীরব। কিছুক্ষণ এখানে কাটালেই আপনার হৃদয়ে আপনি উপলব্ধি করবেন ঠাকুরের এক দিব্য সান্নিধ্য। আর পাশেই দেখতে পাবেন ঠাকুরের শয়নসজ্জা। এই মন্দিরের প্রধান স্থান মাহাত্ম্য হলো এখানে একটি কক্ষ আছে, যাকে মেরির কক্ষ বলা হয়। সেই স্থানে রক্ষিত মাদার মেরির কোলে যিশুকে দেখে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের উপলব্ধি হয়েছিল যশোদার কোলে গোপাল,
আর তিনি ভাবাবিষ্ট হয়ে পড়েন। তারপর তিনি উপলব্ধি করেন যিশুর শরীর থেকে এক দিব্য আলো এসে ঠাকুরের শরীরে প্রবেশ করল। সেইখান থেকেই ঠাকুরের যীশুখ্রিস্টের জীবন দর্শনের প্রতি আগ্রহ বাড়ে। আরেকটি দিব্য ঘটনা, ঠাকুরকে একদিন দক্ষিণেশ্বরে পাওয়া যাচ্ছে না। স্বামীজি অর্থাৎ ঠাকুরের নরেন তাকে খোঁজ করে না পেয়ে খুঁজতে খুঁজতে আসেন এই মন্দিরে, এবং সেই ঘরেই অর্থাৎ মাদার কক্ষে ঠাকুরের দর্শন পান। ঠাকুর প্রথম এখানেই তাকে স্পর্শ করেন, এবং ঠাকুর তাকে স্পর্শ করতেই নরেনের এই পৃথিবীতে আগমন এবং তিনি কে তার কাছে তা পরিষ্কার হয়ে যায়। প্রবেশপথেই দেখা হলো এক ভাইয়ের সাথে, যার থেকে আপনারা ভোগ কুপন ক্রয় করতে পারবেন। তার মুখেই শুনে নিন এই বিষয়ে দু একটি কথা। তো ভোগের কুপনে এখানে 9টা থেকে কুপন স্টার্ট থেকে আপনার চলতে থাকে। ভোগের মূল্য হচ্ছে, কুপন মূল্য হচ্ছে 100 টাকা। আর ওর জন্য থাকছে 10 রকমের আইটেম থাকছে, যেমন পোলাও থাকছে, খিচুড়ি থাকছে, সাদা রাইস থাকছে, ডাল থাকছে, আলু ভাজা থাকছে, পাঁপড় ভাজা থাকছে, সবজি থাকছে, পনির থাকছে, চাটনি, পায়েস, 10 রকমের আইটেম থাকছে 100 টাকা। আর খাওয়া দাওয়ার টাইম হচ্ছে আপনার হচ্ছে গিয়ে 1টা থেকে 3টে পর্যন্ত। এই হলো ভোগ প্রসাদের কুপন, যা 100 টাকার বিনিময়ে আমরা সংগ্রহ করে নিলাম। দেখুন নাট মন্দিরের 360 ডিগ্রি ভিউ। আর এই নাট মন্দিরের থেকেই দুপা এগোলে পেয়ে যাবেন এই যদু মল্লিকের বাগান বাড়ি, যেখানে এই মাদার মেরির কক্ষ অবস্থিত। ধীর পদক্ষেপে শান্ত মনে ঢুকে পড়লাম মাদার মেরির ঘরে। আর এই সেই বিখ্যাত তৈলচিত্র, যা দেখে শ্রী শ্রী রামকৃষ্ণদেব ভাবাবিষ্ট হয়ে পড়েন। এই হচ্ছে সেই বিখ্যাত প্রতিকৃতি, যেখানে মেরির কোলে যিশুকে দেখে তার যশোদার কোলে গোপালকে তিনি উপলব্ধি করেন। দেখুন ঘরের পরিবেশ। এই ঘরে পেয়ে যাবেন এই মন্দিরের ইতিহাস সৃষ্টিকারী কিছু ছবি। সেই সময় দক্ষিণেশ্বরের মন্দিরের ছবি, এখানে 1945 সালে প্রথম দুর্গাপুজোর ছবি। এছাড়াও এই ঘরে আগমন হয়েছিল সব বিখ্যাত ব্যক্তি, সেখানে গান্ধীজি থেকে শুরু করে স্বয়ং রবীন্দ্রনাথ। বন্ধুরা, কেমন লাগছে সবার? নিশ্চয়ই ভালো। তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আপনাদের সমর্থন জানাবেন। আপনাদের সাবস্ক্রিপশন আর লাইকই আমার এই পথে এগিয়ে যাবার একমাত্র অনুপ্রেরণা ও পাথেয়। বিদ্যালয়ের অলিন্দ ছাড়িয়ে আমরা বেরিয়ে এলাম বাইরে। এইখানে দেখুন ছোট্ট ছোট্ট শিশুদের জন্য তাদের খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। আরও একটি সুন্দর জিনিস দেখলে আপনারা অভিভূত হবেন, সেটা হচ্ছে এই বিদ্যালয়ের দেয়ালে দেখুন কি সুন্দর করে বিভিন্ন পাখিদের পেন্টিং করা রয়েছে, যা দেখলে আপনি অভিভূত হবেন। অনবদ্য সৃষ্টি। স্যালুট জানায় সেই শিল্পীকে, যারা তাদের শিল্প সৃষ্টির মাধ্যমে এই বিদ্যালয়কে সৌন্দর্যমণ্ডিত করেছেন। এবার এই এস্টেটের ম্যানেজার শ্রী গৌতম বাবুর কাছ থেকে শুনে নেব এই মন্দিরের ইতিহাস ও মেরি কক্ষের ঐতিহ্য সম্বন্ধিত 2-4টি কথা। রঘুনাথ মল্লিক ছিলেন উত্তর কলকাতার পাথুরিয়া ঘাটার লোক। তিনি ব্রিটিশদের আন্ডারে চাকরি করতেন। ওনার পরিচয় সম্বন্ধে যেটুকু জেনেছি, উনি ঠাকুরের একজন পরম ভক্ত ছিলেন। ঠাকুর এখানে প্রায় আসার জন্য যদুনাথ মল্লিক সাথে এখানে গল্প হতো, এবং স্বামী বিবেকানন্দ এখানে এসছেন। এই ঘরেই স্বামী বিবেকানন্দ প্রথম ঠাকুরকে টাচ করেছিলেন। যদুনাথ মল্লিক ছিলেন
ব্রিটিশদের আন্ডারে চাকরি করতেন। আর বলতে গেলে দেখুন, ঠাকুরের ব্যাখ্যা তো, ঠাকুর সম্বন্ধে তো বলা অত, সেই ব্যাখ্যা করার মতো শক্তি আমার নেই। ঠাকুরের যে ক্রিয়াকর্ম, তার যে লীলা, তার যে খেলা, সেটা তো সর্বজন বিদিত, গোটা পৃথিবীতে জানে মানুষ। ইতিহাস বলতে গেলে এই ঘর, এখানে ঠাকুর আসতেন, এই ঘরটা প্রায় 150 বছরের পুরনো, প্রায়। এবং এই ঘরে ঠাকুর মন্দিরের পুজো পাঠ করে প্রায়ই আসতেন। এটা যদুনাথ মল্লিকের বাগান বাড়ি। এই ঘরে ঠাকুরের খ্রিস্ট ধর্মের প্রতি যে তার অনুরাগ, তার ভালোবাসা, তার পরিচয় এই ফটোটা দেখেই হয়েছিল। উনি জেসাস খ্রাইস্টকে এবং শ্রী চৈতন্যদেবকে একরকম দেখে, তার জ্যোতি দেখে একই রকম মনে হয়েছে। এবং তারপরে উনি বোঝালেন মানুষকে, সমাজকে, পৃথিবীকে, যত মত তত পথ। উনি এটা বুঝিয়েছেন যে যেভাবেই, যে কোনো ধর্মেই তুমি থাকো না কেন, সব ধর্মটাই এক। এটাই এই ঘর বা এটার মাহাত্ম্য। আর প্রেজেন্টলি আমরা একটা স্কুল চালাই, এটা 1966-67 স্কুল, ক্লাস 4 অবধি আছে। তো এটাও আমরা চালনা করি। এখন প্রায় 200-র উপরে স্টুডেন্ট আছে। আর আমাদের মন্দিরে ঠাকুরের নিত্য ভোগ হয়, সকালবেলায় পুজো হয়, তারপরে 12টা নাগাদ, 11:30, 11টা, 11:15 নাগাদ ঠাকুরের নিত্য ভোগ হয়। এবং সেই ভোগটা আমরা 12:30 থেকে ডিস্ট্রিবিউট করি ভক্তদের। একটা ডোনেশন আমরা নিই, ভক্তদের এই খাওয়ানোর এগেনস্টে একটা ডোনেশন আমরা নিই 100 টাকা। বাকি ভক্তরা খান এখানে, প্রায় 2:30-3টে অবধি চলে। আর এইভাবেই আমাদের কর্মকাণ্ড চলছে। অতঃপর বন্ধুরা বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরের মা ভবতারিণীকে দর্শন করবার জন্য। এত কাছে এসে মাকে দর্শন করব না, সে কি হয়? প্রধান তোরণ ছাড়িয়ে এগিয়ে চললাম মন্দির প্রাঙ্গণের উদ্দেশ্যে। পৌষ মাস বলে জনসমাগম খুব বেশি, তাতে কি, মাকে তো দর্শন করতে হবে। তাই জুতো ঘরে মোবাইল, জুতো সব জমা রেখে দাঁড়িয়ে পড়লাম দীর্ঘ লাইনে। আপনাদেরকে দেখিয়ে দিই মন্দির প্রাঙ্গণ। এই সেই ঐতিহ্যমণ্ডিত দক্ষিণেশ্বরের মন্দির প্রাঙ্গণ, আর এই মা ভবতারিণীর মন্দির। মাকে দর্শন করে আবার ফিরে চললাম শ্রীরামকৃষ্ণ মণ্ডলমের প্রবেশদ্বারের উদ্দেশ্যে। অতঃপর ভোগ প্রসাদ গ্রহণের পালা। ভক্তরা সব ভোগ প্রসাদ খেতে বসেছেন। অত্যন্ত সুন্দর ব্যবস্থা। আপনারা এখানে এলে কিন্তু অতি অবশ্যই ভোগ প্রসাদ খাবেন। চেয়ার টেবিলে সুন্দর পরিবেশে এবং অত্যন্ত হাইজেনিক ওয়েতে পরিবেশন করা হচ্ছিল এই ভোগ প্রসাদ। দশ রকম পদের সমন্বয়ে এই ভোগ প্রসাদ আপনারা গ্রহণ করতে পারবেন। প্রথমেই পাবেন খিচুড়ি, একটি ভাজা, তারপর পোলাও, পনিরের তরকারি, তারপর অন্ন, ডাল, তরকারি এবং শেষে চাটনি ও পরমান্ন। ভোগ প্রসাদ গ্রহণ করে এক অদ্ভুত তৃপ্তি, যেন মন প্রাণ ভরে উঠল। অতঃপর ফেরার পালা। মেরিকে একবার দর্শন করে আর ঠাকুরকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম স্বগৃহের উদ্দেশ্যে।
বন্ধুরা, একদিন সশরীরে ঘুরে যান এই দিব্যস্থানে। আমি কথা দিচ্ছি আপনাদের মন প্রাণ হৃদয় একদম ভরে যাবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে সেটাও আপনারা আমাকে বলবেন, আমি কমেন্ট বক্সে নিশ্চয়ই তার উত্তর দিয়ে দেবো। বন্ধুরা, আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো আর এক নতুন জানা অজানা স্থানের মানুষ ভ্রমণ করাতে। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করবেন আর বেল নোটিফিকেশানটা পুশ করে দেবেন, যাতে ভবিষ্যতের আপলোডেড ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আর কি বন্ধুরা, একটা লাইক দেবেন আর শেয়ার করবেন প্রিয়জনদের মধ্যে, যাতে আমার এই চ্যানেলটি এগিয়ে যেতে পারে। এইটুকু সমর্থনই আমি আপনাদের থেকে এক্সপেক্ট করি। নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় মা, জয় ঠাকুর।